ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগের ভিডিওগুলোতে আমরা হোয়াট ইজ রেসপিরেশন, আমাদের রেসপিরেশন মেমব্রেন, আমাদের ব্রঙ্কিয়াল ট্রি, এগুলো সব কিছু সম্বন্ধে আমরা পড়েছি। তো আজকের এই ভিডিওতে যে জিনিসটা আমরা পড়তে চলেছি দ্যাট ইজ মেকানিজম অফ ব্রিদিং। মানে কিভাবে আমরা ব্রিথ করছি, কি মেকানিজমের মাধ্যমে ব্রিদিং হচ্ছে। তো সবার আগে বলে দিই যে মেকানিজম অফ ব্রিদিং কথাটার মানে কি বোঝাতে চাইছে। আমি একটা কথা ভালো করে বোঝাই যে আমরা জানি আমাদের আশেপাশে অনেক কিছু ঘটছে আমাদের আশেপাশে। যেমন আমি হয়তো বললাম যে এই যে আমি ভিডিও করছি, সেই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাচ্ছে, তার পেছনেও একটা প্রসেস আছে। এমন তো না যে আমি এখান থেকে ভিডিও করলাম ডাইরেক্ট চলে গেল, না। এই ভিডিওটা আমাকে এডিট করতে হবে, ভিডিওটা আমাকে আপলোড করতে হবে, অর্থাৎ একটা মেকানিজমের মাধ্যমে যাচ্ছে, একটা প্রসেসের মাধ্যমে পুরো জিনিসটা ঘটছে আলটিমেটলি। মানে কি হচ্ছে যে আমি ভিডিওটা রেকর্ড করছি, ভিডিওটা সেখান থেকে তোমাদের কাছে পাঠাচ্ছি, তোমরা ইন্টারনেট খরচ করছো, তোমরা দেখছো ভিডিওটা। তো এই পুরোটা হচ্ছে একটা মেকানিজম বা একটা প্রসিডিওর। অর্থাৎ কি, এবার আমি বলতে পারি যে এই মেকানিজমের আন্ডারে ঠিক কী কী ইনভলভ আছে। হ্যাঁ, আমি এই যে ভয়েস রেকর্ড করছি, অডিও রেকর্ড হচ্ছে, ভিডিও রেকর্ড হচ্ছে, আমি আপলোড করছি, আমাদের ইউটিউবের ভেতরে ইনভলভ আছে, অর্থাৎ অনেক কিছু ইনভলভ আছে, বাট একটা প্রসিডিওরের মাধ্যমে পুরোটা হচ্ছে। ঠিক সেরকমই ব্যাপারটা হচ্ছে আমাদের একটা মেকানিজম, অর্থাৎ কি একটা মেকানিজমের মাধ্যমে আমাদের ইনহেল এক্সহেল ঘটবে, সেটাই হচ্ছে মেকানিজম অফ ব্রিদিং। তো প্রথম আমি কিছু প্রাইমারি ইন্ট্রোডাকশন দিয়ে নিচ্ছি, যেটা অ্যাকচুয়ালি এই মেকানিজম অফ ব্রিদিংটা বোঝার জন্য খুব ইম্পর্ট্যান্ট। সবার আগে আশা করি এই ডায়াগ্রামটা আমাদের সবার খুব পরিচিত ডায়াগ্রাম, সেটা হচ্ছে আমাদের রিব কেজ। ঠিক আছে, রিব কেজ মানে কি, যেটা আমরা ছোট থেকে বা শুনে এসেছি বা খুব কমন ল্যাঙ্গুয়েজে বলা হয় যে বুকের খাঁচা। ঠিক আছে, দ্যাট ইজ রিব কেজ। তো সবার আগে আমরা জানি যে আমাদের 12 পেয়ার্স অফ রিব আছে। এটা কিন্তু আমাদের কারোর কাছে আশা করি আননোন নয়, সবাই আমরা জানি যে 12 জোড়া রিবস থাকে। ওকে, তো রিবসের আন্ডারে এবার আসি যে এই থোরাসিক কেজ শুধু 12 পেয়ার্স অফ রিবস আছে এটাই তো নয়, এর ভেতরে আরও অনেক কিছু গল্প আছে। সবার আগে গল্পগুলো আমরা বলার চেষ্টা করি। আমরা সবাই জানি যে আমাদের ভার্টিব্রা, অর্থাৎ পিঠের যে ভার্টিব্রা আছে, সে ভার্টিব্রা কি কি? সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্সিজিয়াল। এটা কিন্তু আমরা সবাই জানি। সার্ভাইকাল 7টা, থোরাসিক 12টা, এরকম করে করে নানা রকম অ্যামাউন্টে বা সংখ্যায় পুরো ভার্টিব্রাটা আমাদের তৈরি হচ্ছে। ওকে, তো এখানে আমরা এবার সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে থোরাক্স, আমরা যে কথাটা বলেছিলাম যে আমাদের থোরাক্সটাকে আমাদের ট্রাঙ্কটাকে ডায়াফ্রামটা থোরাক্স এবং অ্যাবডোমেনে ডিভাইড করছে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ফার্স্ট থোরাসিক ভার্টিব্রি, দ্যাট ইজ T1। ওকে, T1। তারপরে কি হচ্ছে? ফার্স্ট থোরাসিক ভার্টিব্রি T1। ওকে, এবার সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যেটা এখন মার্ক করছি, দিস ইজ অ্যাকচুয়ালি আওয়ার স্টারনাম। ওকে, দিস ইজ অ্যাকচুয়ালি আওয়ার স্টারনাম। ওকে, স্টারনামটা হচ্ছে আমাদের এই পোর্শনে স্টারনাম আছে। ওকে, এখানে যদি তোমরা এখান দিয়ে হাত দিয়ে টাচ করার চেষ্টা করলে দেখবে এই যে আমাদের কলার বোন যেখানে এন্ড হচ্ছে সেখান থেকে একটা হার্ট কিছু নেমে গেছে, দ্যাট ইজ আওয়ার স্টারনাম বোন। ওকে, স্টারনাম বোনের এই পার্টটাকে বলা হয় ম্যানোব্রিয়াম, তারপরের মিডল পার্টটাকে বলা হয় বডি, আর নিচের পার্টটাকে বলা হয় জিফয়েড প্রসেস। ওকে, এটা সবটা মিলে হচ্ছে আমাদের স্টারনাম। এবার কথাটা হচ্ছে যে স্টারনাম বুঝলাম, আর আমি আগের দিন কিন্তু একটা কথা বলে দিয়েছিলাম যে আমাদের যে রিব কেজ বা থোরাসিক কেজ আছে, যেটা আমাদের রেসপিরেশনে হেল্প করছে, তার ফ্রন্টে থাকছে স্টারনাম, ব্যাকে থাকছে ভার্টিব্রি, আর ল্যাটারালি বা সাইডে থাকছে আমাদের রিবসগুলো। ওকে, এটা আমি আগের দিনের ভিডিওতেই বলে দিয়েছিলাম লাস্ট। এই যে এখানে নোট করা আছে যে ভেন্ট্রালি হচ্ছে স্টারনাম, অর্থাৎ ভেন্ট্রালি স্টারনাম, ডরসালি ভার্টিব্রি, ল্যাটারালি রিবস, আর লোয়ার সাইডে আছে ডায়াফ্রাম। দ্যাট ইজ আওয়ার থোরাসিক কেজ। তো আমি স্টারনামের পার্টটা তোমাদেরকে বলে দিলাম যে কোনটা স্টারনাম, আমি কিন্তু এখানে মার্ক করে দিয়েছি যে কোনটা স্টারনাম। এই পুরোটা হচ্ছে আমাদের স্টারনাম। ওকে, ঠিক আছে। এবার আসছি আমরা স্টারনামের পরে রিব। দেখো এখানে কিন্তু রিব মানে 12টা রিব এখানে দেখানো আছে। কিভাবে আছে? দিস ইজ রিব নাম্বার 1, 2, 3,
4, 5, 6, 7, 8, 9, 10, 11 and 12. ওকে, এবার আমি বলছি, জানি 11-12টা দিকে একটুখানি সবার কাছে ডাউট হলো যে কী ব্যাপার, আমি ডিটেলস বলছি। সবার আগে তোমরা দেখো যে এই প্রত্যেকটা রিবস আমাদের পেছনে ভার্টিব্রি থেকে আসছে, সামনে স্টারনামে অ্যাটাচ হচ্ছে, এটা আমরা সবাই জানি। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে এই যে রিবসগুলো আছে এরা কিন্তু পেছন থেকে ডাইরেক্ট এসে আমাদের স্টারনামে অ্যাটাচ হয় না। সবার আগে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমরা ইনহেল করলাম, এই যে ইনহেল করছি, আমার সাথে সাথে তোমরাও করো, তো তোমরা দেখবে যে তোমাদের এই চেস্ট পোর্শনটা আপলিফটেড হচ্ছে, অর্থাৎ ওপরের দিকে এগিয়ে আসছে। ইনহেল হলো, ওপরের দিকে এগিয়ে আসলো। এবার আমার কথাটা হচ্ছে, যদি কোনো একটা জায়গা পুরোপুরি বনি হয়, অর্থাৎ বনি মানে পুরো বোন দ্বারা ক্রিয়েটেড, এই যে ধরো আমরা জানি হাতের এখানে আমাদের রেডিয়াস এবং আলনা আছে, ওকে, এই রেডিয়াস এবং আলনা পুরোটা বোন দিয়ে তৈরি। আমরা কি এটাকে মাঝখান থেকে ভাঙতে পারি? নিশ্চয়ই ভাঙতে পারি না। অর্থাৎ বোন মানে হচ্ছে একটা হার্ড জিনিস, যেটা বোন দিয়ে তৈরি সেটা কখনো ব্রেকেবল নয়। ওকে, তাহলে বোন দিয়ে যেটা তৈরি হবে সেটাতে মুভমেন্টও হবে না, মধ্যে মানে মিডলে কোথাও মুভমেন্ট হবে না, আমি কিছুই নাড়াতে পারবো না। কিন্তু এই যে যেগুলোর কথা আমি বললাম, যে স্টারনাম এবং পুরো রিবকেজ, এই পুরো রিবকেজ কিন্তু আমাদের ব্রিদিং মেকানিজমে হেল্প করবে। ব্রিদিং মেকানিজম মানে ইনহেল এক্সহেল, অর্থাৎ থেকে আপলিফটেড হতে হবে, কখনো সামনের দিকে উঁচু হতে হবে, এগোতে হবে, আবার কখনো আগের পজিশনে আসতে হবে, সব কাজগুলো করতে হবে। তাহলে এবার আমার কথা হচ্ছে, এটা যদি পুরো বোন দিয়েই রিবকেজটা তৈরি হয়, এই কিন্তু কোনো রকম মুভ করবে না। আর আমরা জানি বোনের থেকে একটু লাইট ওয়েট মানে লাইট হার্ড হচ্ছে আমাদের কার্টিলেজ। তো কি হয়, এই রিবকেজটা যাতে মুভমেন্ট করতে পারে তাই জন্য আমাদের রিবগুলো সামনে স্টারনামে একটা কার্টিলেজের সাথে মানে কার্টিলেজের মাধ্যমে অ্যাটাচ থাকে। কোনটা কার্টিলেজ দেখো, আমি দেখাচ্ছি কোনটা কার্টিলেজ। এই যে স্কাই কালারের যে বর্ডারগুলো আমরা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ আওয়ার কার্টিলেজ। দেখো তোমরা, প্রত্যেকটা রিব কিন্তু সামনে এসে স্টারনামে যখন অ্যাটাচ হচ্ছে, কার্টিলেজের মাধ্যমে অ্যাটাচ হচ্ছে। ওকে, ঠিক আছে, এই যে আমি পুরো কার্টিলেজটা এখানে মার্ক করে দিচ্ছি সবকটা রিবের, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এবার কথাটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এটা হচ্ছে আমাদের 6 নাম্বার। ঠিক আছে, 6 নাম্বার অবধি আমরা দেখতে পাচ্ছি ডাইরেক্ট অ্যাটাচ কিন্তু হচ্ছে, অর্থাৎ রিবসটা পেছন থেকে সামনে আসছে, কার্টিলেজের মাধ্যমে অ্যাটাচ হচ্ছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই কার্টিলেজের নামটা আমি বলে দিই, দিস ইজ কল কোস্টাল কার্টিলেজ। ওকে, কোস্টাল কার্টিলেজ বলা হয়। কোস্টাল মানে অ্যাকচুয়ালি রিব এই জায়গাটাকে ডিনোট করে। আমরা জানি না ইন্টারকোস্টাল স্পেস, ইন্টারকোস্টাল মানে দুটো রিবসের মধ্যে যে স্পেসটা আছে, কোস্টাল মানে রিবসকে ডিনোট করে, তাহলে এটার নাম হচ্ছে কোস্টাল কার্টিলেজ। ওকে, এবার কথাটা হচ্ছে যে আমরা দেখতে পেলাম 6 নাম্বার অবধি এটা সুন্দর অ্যাটাচ আছে, 7 নাম্বারেরটাও অ্যাটাচ আছে। ওকে, 7 নাম্বার যেটা সেটাও অ্যাটাচ আছে, কিন্তু 7 নাম্বার এই যে আমরা দেখলাম 7 নাম্বার রিব অবধি অ্যাটাচ হলো। ওকে, যখন আমরা 8 নাম্বার রিবটায় আসবো, হ্যাঁ তোমরা দেখো এই যে 8 নাম্বার রিবস, 8 নাম্বার রিবসটা এমন করে এসে কোথায় চলে গেল, 8 নাম্বার রিবসটা এমন করে এসে কিন্তু 7 নাম্বারে কার্টিলেজের সাথে অ্যাটাচ হয়ে গেল। এ কিন্তু ডাইরেক্ট এই 5, 4, 3 যেরকম ডাইরেক্ট ঘুরে এসে অ্যাটাচ আছে তেমন নেই। অর্থাৎ কি হলো, এই দেখো আমি তোমাদেরকে এখানে বোঝানোর চেষ্টা করি। এটা যদি আমাদের স্টারনাম হলো, ঠিক আছে, আমি রাফ ডায়াগ্রাম আছে, এটা হচ্ছে 1 নাম্বার আসলো, 2 নাম্বার আসলো, 3 নাম্বার আসলো, 4 নাম্বার আসলো, 5 নাম্বার আসলো, 6 নাম্বার আসলো, 7 নাম্বার আসলো। এরা সবাই অ্যাটাচ হচ্ছে কিসের মাধ্যমে, একটা করে কার্টিলেজ দিয়ে এরা সবাই অ্যাটাচ হচ্ছে। এই যে আমি কার্টিলেজ দিয়ে এদেরকে অ্যাটাচ করলাম। ওকে, যখনই আমার 8 নাম্বারটা আসবে, 8 নাম্বার কি করবে, ও এসে এভাবে 7 নাম্বারের সাথে অ্যাটাচ হবে, 9 নাম্বার এসেও এভাবে অ্যাটাচ হবে, 10 নাম্বার এসে এভাবে অ্যাটাচ হবে। এরা সবাই কি করবে, এরা সবাই 7 নাম্বারে যে কার্টিলেজ ছিল সেই কার্টিলেজের সাথেই অ্যাটাচ হয়ে যাবে, হয়ে এখানে একটা মোটা কার্টিলেজের মার্জিন তৈরি করবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আবারও জুম করে এই জায়গাটা দেখানোর চেষ্টা করছি। দেখো এই যে আমি এই পজিশনটার কথা বলছি, দেখো অনেকটা 7 নাম্বারের কার্টিলেজ তো আছেই, তার সাথে 7 নাম্বারের কার্টিলেজ তো আছেই, এই যে এটা 7 নাম্বারের কার্টিলেজ, এই যে 8 নাম্বারের কার্টিলেজ অ্যাটাচ হলো, 9 নাম্বারের কার্টিলেজ অ্যাটাচ হলো, 10 নাম্বারের কার্টিলেজ অ্যাটাচ হলো, একটা মোটা মানে একটা মার্জিন টাইপের কার্টিলেজের মার্জিন টাইপের ক্রিয়েট করলো। এইটাকে নাম দেওয়া হয় কোস্টাল মার্জিন।
ওকে, এই যে একটা বোল্ড মোটা কার্টিলেজের মার্জিন তৈরি হলো, দ্যাট ইজ কল কোস্টাল মার্জিন। ওকে, কি হয় এই যে 8 নাম্বার এবং 9 নাম্বার এবং 10 নাম্বার থাকে, এরা না এইভাবে করে, যে দেখো তোমরা এখানে ছবিটায় দেখতে পাবে, এই যে 8 এভাবে গেল, 9 এভাবে গেল, 10 এভাবে গেল, গিয়ে সব 7 নাম্বারের সাথে অ্যাটাচ হচ্ছে। এপাশেও সেম, 8 গেল, 8 গেল, 9 গেল, 10 গেল। ওকে, তাহলে কি হচ্ছে, এরা সবাই গিয়ে 7-এর সাথে অ্যাটাচ হয়ে দেখো কোস্টাল মার্জিন তৈরি করছে। ওকে, এবার আসি কি 11 এবং 12 নাম্বার রিপস কি করছে। 11-12 নাম্বার রিপসটাকে আমরা বলি কি ফ্লোটিং রিপস। ফ্লোটিং মানে সেটা ভাসছে। এবার কথাটা হচ্ছে যে ফ্লোটিং রিপসের মানে কি, ফ্লোটিং রিপসের মানে হচ্ছে এরা ভার্টিব্রা থেকে আসছে তো ঠিকই, কিন্তু স্টার্নামে অ্যাটাচ হচ্ছে না। দেখো তোমরা দেখো, ভালো করে দেখলে বুঝতে পারবে, এই যে পেছন, আমি অন্য ইঙ্ক ইউজ করছি, এই যে দেখো, এই যে পেছন থেকে ও আসছে, কিন্তু ও কিন্তু কোনোভাবে স্টার্নামে অ্যাটাচ হয়নি, ও পেছনেই আছে, রিপসগুলোর পেছনে আছে, অর্থাৎ ও পেছন থেকে আসছে ঠিকই, কিন্তু ও স্টার্নামে অ্যাটাচ হচ্ছে না। ওকে, আশা করি এটা বোঝা গেল। 11 আর 12 হচ্ছে আমাদের ফ্লোটিং রিপস। এবার কথাটা হচ্ছে যে এই যে ভাগগুলো হলো, এই যে কার্টিলেজের ডিফারেন্ট থাকলো, অর্থাৎ বিভিন্ন প্রসিডিওরের মাধ্যমে 12টা রিপসের মধ্যে কিছু কিছু রিপস আলাদা আলাদাভাবে অ্যাটাচ হচ্ছে স্টার্নামের সাথে। তো এটার উপরে ডিপেন্ড করে রিপসগুলিকে কিছু নাম দেওয়া হয়। কি রিপস নাম দেওয়া হয়, যেরকম দেখো 1 to 7 আমরা দেখছি কি সেগুলো ডাইরেক্ট কোস্টাল কার্টিলেজের সাহায্যে স্টার্নামে অ্যাটাচ হচ্ছে, তাই এগুলোকে বলা হচ্ছে ট্রু রিপস। আমি বললাম কি রিপসের অ্যাকচুয়াল কাজ কি হবে, অ্যাকচুয়াল কাজ হচ্ছে যে একটা কার্টিলেজের সাহায্যে কেন অ্যাটাচ হচ্ছে, যাতে ও মুভ করতে পারে ইজিলি। তো একদম ডাইরেক্ট রিপটা পেছনে ভার্টিব্রা থেকে আসছে এবং কার্টিলেজের মাধ্যমে স্টার্নামে অ্যাটাচ হচ্ছে, তাই এগুলোকে বলা হচ্ছে ট্রু রিপস। অর্থাৎ 1 থেকে 7 হচ্ছে আমাদের ট্রু রিপস। এবার কি বাকি 8 থেকে 12কে বলা হয় ফলস রিপস। তার ভেতরে ভার্টিব্রো কন্ড্রাল রিপস বলা হয় 8 থেকে 10কে, কারণ 8 থেকে 10 কি হচ্ছে, 7-এর কার্টিলেজের সাথে অ্যাটাচ হচ্ছে, তাই জন্য 8 থেকে 10কে বলা হয় ভার্টিব্রো কন্ড্রাল রিপস। আর বাকি 11-12কে বলা হচ্ছে ফ্লোটিং রিপস, কারণ এগুলো পেছন থেকে আসছে ঠিকই, বাট স্টার্নামে গিয়ে অ্যাটাচ হচ্ছে না, যেটা আমি বললাম। ওকে, আশা করি এই জায়গাটা তোমাদের কাছে মোটামুটি ক্লিয়ার হয়েছে। L1 ভার্টিব্রি মানে লাম্বার ভার্টিব্রা। ওকে, তো এটাই ছিল হচ্ছে এই ডায়াগ্রামটা, অর্থাৎ আমাদের রিব কেজের কী কী স্পেশালিটি আছে সেটা আমরা বুঝতে পারলাম। আরেকটা জিনিস আমি বলে দিই, ইন্টারকোস্টাল স্পেস, যে কথাটা আমি বললাম, হোয়াট ইজ ইন্টারকোস্টাল স্পেস। ইন্টারকোস্টাল স্পেস অ্যাকচুয়ালি দুটো রিবস, এটা ধরো একটা রিবস হলো, এখানে আরেকটা রিবস হলো, এই দুটো রিবসের মধ্যেখানে যে স্পেসটা থাকছে, এই স্পেসটাকেই বলা হয় কিন্তু ইন্টারকোস্টাল স্পেস। কি বলা হয়, দুটো রিবসের মধ্যেখানে স্পেসকে বলা হয় ইন্টারকোস্টাল স্পেস। ওকে, আশা করি এটা ক্লিয়ার হলো। এবার আমাদের কথা হচ্ছে, এবার আমি আসবো এই পোর্শনটা বোঝার পরে, এবার তোমাদের কেন বুঝতে সুবিধা হবে তোমরা বুঝতে পারবে ভালো করে। এবার আমার কথাগুলো শোনো। মেকানিজম অফ ব্রিদিংয়ে হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে ব্রিদিংয়ে কি কি ঘটে। এটা কিন্তু আমরা ফার্স্ট ভিডিওতে বলেছিলাম যে ব্রিদিংয়ের আন্ডারে অ্যাকচুয়ালি কি হয়, আমাদের এক্সপিরেশন আর কি হয় ইন্সপিরেশন, অর্থাৎ কি ইনহেল এক্সহেল, এই দুটো মিলে হচ্ছে ইন্সপিরেশন এবং এক্সপিরেশন। ইন্সপিরেশন অ্যান্ড এক্সপিরেশন। কি হয়, এই ইন্সপিরেশন অ্যান্ড এক্সপিরেশন অল্টারনেটিভভাবে রিদমিকভাবে করতে 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 করতেই কিন্তু আমাদের ব্রিদিংটা হচ্ছে। মানে কি, এই যে ইনহেল এক্সহেল এইভাবে করে অল্টারনেট করে 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 একবার ইনহেল একবার এক্সহেল, এটা করতে করতে কিন্তু আমরা ব্রিদিং করছি। এবার সবচেয়ে বড় কথা হচ্ছে ব্রিদিং অ্যাকচুয়ালি, বা এই যে আমাদের, হ্যাঁ ব্রিদিংই বলা যায়, ব্রিদিং দুরকমভাবে, অর্থাৎ দুটো ব্রিদিং হতে পারে, দু ধরনের ব্রিদিং হতে পারে অ্যাকচুয়ালি, বেটার এটাই। কি কি, একটা হচ্ছে নাম্বার 1, that is diaphragmatic breathing or phrenic breathing. ওকে, এটা খুব ইজিলি তোমরা বুঝতে পারবে। এটা অ্যাকচুয়ালি এখানে অ্যাবডোমেনটাও ইউজ হয়, বা না অ্যাবডোমেনের থেকে আমরা বেটার এটা বলছি, আমি পরে আসছি অ্যাবডোমেনের ব্যাপারটা। এটা হচ্ছে ডায়াফ্রাগমেটিক মেকানিজম, আর 2 হচ্ছে ইন্টারকোস্টাল মেকানিজম, ইন্টারকোস্টাল মাসেল বা ইন্টারকোস্টাল মেকানিজম। এবার কথাটা হচ্ছে যে এই দুটো জিনিস আসছে কেন, আমাদের পুরো ইন্সপিরেশন এবং এক্সপিরেশনে যদি দুটো জিনিস ইনভলভ থেকে থাকে, সেই দুটো জিনিস হচ্ছে ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল মাসেল। এটা সবার আগে বুঝতে হবে যে এই ডায়াফ্রামের মাসেল এবং ইন্টারকোস্টাল মাসেল, এগুলোর কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন,
এইটার উপর ডিপেন্ড করেই আমাদের পুরো ব্রিদিং মেকানিজম হবে, পুরো এক্সপিরেশন অর ইন্সপিরেশন মেকানিজম হবে। ওকে, আরেকটা যেটা আমি অ্যাকচুয়ালি আমি একটা মিস্টেক হলো যে রেসপিরেশন বলতে গেছিলাম, সেটা একটা হয় হচ্ছে আমাদের থোরাসিক টাইপ অফ রেসপিরেশন, একটা হয় অ্যাবডোমিনাল টাইপ অফ রেসপিরেশন। এটা এক্সটার্নাল ইনফরমেশন হিসেবে মনে রাখতে পারো যে থোরাসিক মানে হচ্ছে যখন তুমি প্রচণ্ড দৌড়ঝাঁপ করছো, অ্যাথলেট বা যারা প্রচণ্ড ধরো দৌড়াদৌড়ি করছে, এক্সারসাইজ করছে, তারপরে দেখবে জোরে 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 আমরা হাঁপাতে থাকি, দ্যাট ইজ কল আমাদের, দেখবে তখন ভালো করে আমরা অবজার্ভ করবে তোমাদের রেসপিরেশনটা এই বুকের পোর্শন থেকে হচ্ছে, বুক ধুক করছে এই পোর্শনটা থেকে রেসপিরেশন হচ্ছে। আর নর্মাল এই যে আমি বসে আছি, তুমি বসে আমার লেকচারটা শুনছো, এখন দেখবে তুমি ভালো করে অবজার্ভ করে দেখবে তোমার পেট উঁচু হচ্ছে নিচু হচ্ছে, অর্থাৎ অ্যাবডোমিনাল রেসপিরেশন হচ্ছে। ঠিক আছে, যখন প্রেগনেন্ট মায়েরা হয় তাদের ক্ষেত্রে অ্যাবডোমিনাল রেসপিরেশনে একটা মান্থের পরে গিয়ে প্রবলেম হতে শুরু করে, কারণ অ্যাবডোমিনাল সাইজটা বাড়তে শুরু করছে ইউটেরাসের সাইজ ইনক্রিজের সাথে সাথে, যার জন্য কি অ্যাবডোমিনের উপরে তখন প্রেশার পড়তে থাকে, তখন অটোমেটিক অ্যাবডোমিনাল রেসপিরেশন সম্ভব হয় না, তখন তার থোরাসিক রেসপিরেশনই চলতে থাকে। তো মাঝে মাঝে ক্ষেত্রে এই জন্য ব্রিদিং প্রবলেম হতে থাকে তাদের। ওকে, তো এই যে দুটো জিনিস থাকে, দ্য টু মাসল ইনভলভ ইন রেসপিরেশন মেকানিজম। ওকে, এবার কি হয়, এদের কন্ট্রাকশন রিল্যাক্সেশনের উপরে ডিপেন্ড করবে, সেটা তো আমি বললাম। এবার আসি সবার আগে ইন্টারকোস্টাল মাসেলের ব্যাপারটা। দেখো, ইন্টারকোস্টাল মাসেলটা বোঝানোর জন্য আমি সবার আগে এখানে একটা ভালো করে একটা ডায়াগ্রাম আঁকি। ধরো দিস ইজ ওয়ান রিবস, এটা হচ্ছে একটা রিবস, আর তার নিচে এটা হচ্ছে আমার আরেকটা রিবস। ওকে, কি বললাম আমি, দিস ইজ ধরো R1 R2, এটা কিন্তু ভেক্টর নয়, R1 মানে রিবস 1 অ্যান্ড রিবস 2, অর্থাৎ দুটো রিবসের ভেতরে কিছু একটা স্পেস আছে, যেটা তো আমি বললাম যে দুটো রিবসের ভেতরে অবশ্যই একটা স্পেস থাকবে। এই যে আমি স্পেসটা এখানে হাইলাইট করছি, যে দুটো রিবসের ভেতরে একটা স্পেস আছে, দ্যাট ইজ ইন্টারকোস্টাল স্পেস, যেটা আমি আগে বললাম। এবার আসি হচ্ছে ইন্টারকোস্টাল স্পেসের ভেতরে দু ধরনের মাসেল দেখতে পাওয়া যায়। ঠিক আছে, আমি কি বললাম, দ্যাট ইজ ইন্টারকোস্টাল স্পেস। এবার কি হয়, এই ইন্টারকোস্টাল স্পেসে না দু ধরনের মাসেল দেখতে পাওয়া যায়। কি না, একটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল আর ইন্টারনাল মাসেল। ওকে, আমি এখন নামটা বড় করে লিখছি, পরে কিন্তু আমি IIM লিখবো অ্যান্ড EIM লিখবো। ওকে, ইন্টারনাল এক্সটারকোস্টাল মাসেল, ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল। ওকে, দু ধরনের মাসেল দেখতে পাওয়া যায়। এবার আমি সবার আগে বুঝবো মাসেলগুলো কিভাবে থাকে। মাসেলগুলো থাকে এইভাবে, দ্যাট ইজ EIM। ওকে, এটা কি বললাম, এটা হচ্ছে EIM, ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল। আরেকটা মাসেল থাকে হচ্ছে এভাবে, দ্যাট ইজ ইন্টারনাল এক্সটারকোস্টাল মাসেল, সো সরি, ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল। ওকে, এবার আমি জানি তোমাদের বোঝা এটা ক্লিয়ার হলো না, আমি একটা ছোট্ট পেজের মাধ্যমে তোমাদের জিনিসটা বোঝানোর চেষ্টা করব। ওকে, আচ্ছা, এটা একটা পেজ। ওকে, সবার আগে আমি এই পেজটাকে ছিঁড়ে নিচ্ছি, কারণ দুটো কাজে লাগবে। ওকে, ধরো এটা একটা রিবস আছে, ওপরে একটা রিবস আছে, নিচে একটা রিবস আছে। ঠিক আছে, এটা হচ্ছে দুটো রিবসের ভেতরে এভাবে প্রেজেন্ট আছে। ওকে, এই যে ওপরে একটা রিবস আছে, নিচে একটা রিবস আছে। ঠিক আছে, আমার দুটো ইন্ডেক্স ফিঙ্গারকে যদি তোমরা দেখো, খেয়াল করো, দুটো ইন্ডেক্স ফিঙ্গার কি আছে, ওপরে একটা রিবস, নিচে একটা রিবস, তার ভেতরে মাসেল একটা মাসেল আমি এখনো দেখাচ্ছি। ধরে নাও এটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, অর্থাৎ কি হচ্ছে, দুটো রিবসের এখানে আছে। এবার যদি আমি আরেকটা পেজকে ফোল্ড করি, ওকে, ধরো এটা হচ্ছে আমাদের ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল। এটা তো তোমরা বুঝতে পারছো, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল মানে সে এক্সটার্নালি আছে, আর ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল মানে সে ইন্টারনালি আছে। তাহলে কি হয়, এটা এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, এটা ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল, এইভাবে দুটো মাসেল থাকে। ওকে, এটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, দিস ইজ ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল। এই যে আমি ইন্টারনালের উপর এক্সটার্নাল দিলাম, এর ওপরে একটা রিব, নিচে একটা রিব।
এবার তোমরা নিশ্চয়ই তোমরা মানে আমার কথাটা হচ্ছে তোমরা এটা ভাবছো যে তাহলে ছবিটা আমি কেন এইভাবে আঁকছি। দেখো, যখনই আমি এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলটা তুলে দেব তখন কিন্তু আমরা ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেলটা দেখতে পাবো। ওকে, তার মানে রিপসে যদি দুটো রিপস থাকে তার ভেতরে বাইরে আছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলকে সরিয়ে দিলে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল। এটাই আমি ছবিটায় আঁকার চেষ্টা করেছি, যে আমি এভাবে সরিয়ে দেখিয়েছি যে এইটুকু হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, তার ভেতরে আছে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল। এই জায়গাটা হচ্ছে EIM, এটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, এটা হচ্ছে IIM যেটা ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল। ওকে, এবার কথাটা হচ্ছে দুটো মাসেলের কিন্তু দু রকমের রোল প্লে আছে। ঠিক আছে, এটা বুঝতে হবে যে দুটো মাসেলের দু রকমের রোল প্লে আছে। আমি কি বলেছি, যে কোনো মাসেলেরই কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশনের উপরে ডিপেন্ড করেই এই মেকানিজমটা ঘটবে। এবার আমরা আসি তাহলে যে ইন্টারনাল, আমি আর বড় করে লিখছি না, ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল এটা কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন হলে কি হয়। এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল তার কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন হলে কি হয়। ওকে, এই টপিকটায় এটা এবার খুব ভালো করে মন দিয়ে এটা শুনতে হবে, লজিক্যালি জিনিসটা মাথায় রাখতে হবে, মুখস্থ করে লাভ নেই। আমি কি বললাম, বাইরে একটা এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, ভেতরে একটা ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল। এবার তোমরা আমাকে একটা কথা বলো, ধরো আমি তোমাকে বললাম যে এই রিবস দুটোর মধ্যে না স্পেসটা আমাদের কমাতে হবে। ঠিক আছে, এবার কি হয় তাহলে, এই যে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল আছে সে কিন্তু কোনোভাবে ভেতরের দিকে বেন্ড হতে পারছে না, কারণ ভেতরে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল প্রেজেন্ট আছে। ও কি করবে, ও বাইরের দিকে বেন্ড হবে। ওকে, আর যে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল আছে সে কিন্তু কখনো, এটা যে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল তার বাইরে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল তো ইনট্যাক্ট আছে, সেও এরকম বাইরের দিকে বেন্ড হতে পারবে না, তার স্পেসটা পাবে ভেতরের দিকে, অর্থাৎ সে এভাবে ভেতরের দিকে কন্ট্রাকশন করতে পারে। ঠিক আছে, অর্থাৎ যার যেদিকে স্পেস আছে সে সেদিকে বেন্ড হবে, অর্থাৎ এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল বাইরের দিকে বেন্ড হবে আর ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল ভেতরের দিকে বেন্ড হবে। ঠিক আছে, আমি কন্ট্রাকশন রিল্যাক্সেশনে আসার আগে একটা ছোট্ট কথা ভালো করে তোমাদেরকে আরেকটা জিনিস বোঝাই, না হলে এই জায়গাটা ক্লিয়ার হবে না। দেখো, এটা সবার আগে আমাদের বুঝতে হবে যে আমাদের ইনহেল এক্সহেলটা কখন হচ্ছে, কেন হচ্ছে। ভালো করে শোনো, দেখো অ্যাটমসফিয়ার একটা এয়ার আছে, ঠিক আছে, সেই এয়ারের একটা প্রেশার আছে যেটাকে আমরা অ্যাটমসফিয়ারিক এয়ার প্রেশার বলছি। ঠিক আছে, এবার আমার কথাটা হচ্ছে যে আমরা বাইরের থেকে এয়ারটা কখন নেব, যখন আমাদের ভেতরে অর্থাৎ বডির ভেতরে বা লাংয়ের ভেতরে এয়ার প্রেশারটা বাইরের প্রেশারের থেকে কম হয়ে যাবে। এটা তো ফিজিক্স আমরা সবাই জানি যে P প্রপোর্শনাল টু কি 1/V। ওকে, ভলিউম বাড়ছে প্রেশার কমছে, এটা আমরা সবাই জানি। তাহলে আমার কথাটা হচ্ছে যে দেখো, আমাদের ভেতর থেকে বাইরের থেকে ভেতরে এয়ারটা নিতে গেলে ভেতরের কিন্তু ভলিউম বাড়াতে হবে, অর্থাৎ ভেতরে যে স্পেস আছে তার ভলিউম বাড়াতে হবে, তাহলে তার প্রেশারটা কমবে, তখন বাইরের প্রেশার বেশি হওয়ার জন্য এয়ার ভেতরে যাবে। অর্থাৎ কি হচ্ছে, ইন্টারনাল ভলিউম বাড়াতে হচ্ছে, তাতে কি হচ্ছে, প্রেশার কমছে, এয়ার ইন, বাইরে থেকে ভেতরে যাচ্ছে। ঠিক এর উল্টোটা হবে হচ্ছে, এটা কি হচ্ছে, বাইরে থেকে ভেতরে যাচ্ছে মানে ইন্সপিরেশন, ঠিক এর উল্টোটা হলো, অর্থাৎ ভেতরের আমি ভলিউমটা ছোট করে দিচ্ছি তাহলে প্রেশারটা বেড়ে যাচ্ছে, তাহলে বাইরের ভেতর থেকে এয়ারটা বাইরে আসছে, দিস ইজ আওয়ার এক্সপিরেশন। ওকে, এবার কথাটা হচ্ছে, এইবার আসছে আসল গল্পটা, কেন ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল ইনভলভ থাকছে, ভালো করে বোঝো। দেখো, আমরা কি বললাম, ভেতরে ভলিউমটা বাড়াতে হবে। ভেতরে কি আছে, অ্যান্টেরিয়াল স্টার্নাম আছে, পিছনে ভার্টিব্রা আছে, নিচে ডায়াফ্রাম আছে, বা সাইডের রিব আছে। তো ভালো করে তোমরা বোঝো, ভেতরের ভলিউমটা যদি বাড়াতে হয় আমাকে ওপরের দিকে বাড়াতে হবে, নিচের দিকে বাড়াতে হবে, সামনের দিকে বাড়াতে হবে, পিছন দিকে বাড়াতে হবে। তার মধ্যে আসছে কি ভার্টিব্রা কিন্তু মুভ করা পসিবল না কোনোভাবে, ভার্টিব্রার জায়গায় ইনট্যাক্ট আছে। তাহলে কি মুভ করছে, রিবকেজ মুভ হবে, স্টারনামও তাই, স্টারনামও অতটা মুভ করা পসিবল হয় না, বাট মুভ করা যেটা পসিবল সেটা হচ্ছে আমাদের নিচের ডায়াফ্রাম এবং সাইডের রিবকেজ। তো ভেতরের দিকের স্পেস বাড়ানোর জন্য
সবার আগে যদি আমরা চিন্তা করি ডায়াফ্রাম মানে আমাদের পেটের এই যে এখানে যে ডায়াফ্রাম আছে, ডায়াফ্রাম কি করে হেল্প করছে দেখো। এই যে আমি এখানে ডায়াফ্রাম লিখেছি, আমি এখানে ডায়াফ্রামটাকে আঁকছি, ঠিক আছে। ডায়াফ্রাম হচ্ছে এরকম একটা ডোম শেপ স্ট্রাকচার, ওকে, ডোম শেপ বা রিভার্স সি শেপ স্ট্রাকচার বলা যেতে পারে, ওকে। এটা হচ্ছে নর্মাল পজিশন। এই ডায়াফ্রাম হচ্ছে, দেখো ডায়াফ্রাম হচ্ছে এমন আছে, ঠিক আছে, ধরো আমাদের পেটের ভেতরে এমন করে আছে, এটা এরকম ভাবে এইভাবে করে আছে, অর্থাৎ এরকম একটা ডোম শেপ স্ট্রাকচার হয়ে আছে। এই যে আমার এই একটা হাত দিয়ে দেখানোই ভালো, এরকম ডোম শেপ আছে। এবার যখন এর ফাইবারগুলো কন্ট্রাক্ট করবে, ঠিক আছে, তখন ও কি হবে, স্ট্রেট হয়ে যাবে, ওকে। তার মানে এভাবে ছিল, যখন স্ট্রেট হয়ে গেল, তুমি দেখো, তোমরা দেখো এই যে আমি এই পজিশনে দিয়েছিলাম, ডায়াফ্রামটা এই লেভেল অব্দি উঁচু হয়ে আছে, যে স্ট্রেট হয়ে গেল ও কিন্তু স্পেস বাড়িয়ে দিল। ডায়াফ্রাম তো আর ওপর নিচ হচ্ছে না, ডায়াফ্রামের ফাইবারগুলো ওপর নিচ হচ্ছে, তাহলে যখন ডোম শেপ ছিল সেটা এরকম চওড়া হয়ে গেল, ডোম শেপ ছিল স্ট্রেট হয়ে গেল কন্ট্রাক্ট হয়ে। কতটা দেখো, এতটা পজিশন বেড়ে গেল। ধরো নর্মালি আছে এই অবধি ডায়াফ্রাম, এই যে এতটা পজিশন বেড়ে গেল, মানে স্পেস বেড়ে গেল। তাহলে ডায়াফ্রাম কন্ট্রাক্ট করলে কি হবে, এরকম স্ট্রেট শেপে চলে আসবে। তাহলে ওপর নিচে যদি আমি স্পেসটা বাড়াতে চাই, মাথা বা অন্য কিছু কথা তুলতে পারবো না, ডায়াফ্রামটাকে কন্ট্রাক্ট করাতে হবে। তাহলে কি হচ্ছে, ডায়াফ্রাম কন্ট্রাক্ট হলে আমাদের অ্যান্টেরিও পোস্টেরিয়ার, মাথা এবং পিছনে পা, অ্যান্টেরিও পোস্টেরিয়ারলি স্পেস বাড়ছে। ডায়াফ্রাম কন্ট্রাক্ট করছে, অ্যান্টেরিও পোস্টেরিয়ারলি স্পেস বাড়ছে। আর কি হয়, আমি এবার আমি যেটা বলেছিলাম, এবার ভালো করে বোঝো। দেখো ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেলটা অ্যাকচুয়ালি নর্মাল রেসপিরেশনে লাগে না, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলটা হচ্ছে নর্মাল রেসপিরেশনে হেল্প করে। কি হয়, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল কি বললাম আমি, ও যেহেতু পেছন দিকে কোনোভাবে বেন্ড হতে পারবে না, ও কিন্তু সামনের দিকে কন্ট্রাক্ট যখন করবে, এইভাবে আছে, এটা কন্ট্রাক্ট করলো, এই যে সামনের দিকে বেন্ড হলো, তাহলে কি হচ্ছে, আমাদের যে রিবসগুলো আছে, রিবসগুলোর মধ্যে স্পেস কমে যাচ্ছে এবং রিবসগুলো সামনের দিকে এগিয়ে আসছে। এই যে ব্যাপারটা কি, এই যে দুটো হলো, যেই এই সামনের মাসেলটা, এই যে ধরো এখানে একটা রিবস আছে, এখানে একটা রিবস আছে, ও যে কন্ট্রাক্ট করলো, অর্থাৎ সামনের দিকে কিছুটা এগিয়ে আসতে হলো, আর রিবসগুলোর ভেতরে ডিস্টেন্স কমলো কিছুটা। তো এইটা হচ্ছে, তাহলে কি হচ্ছে, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল যেটা, সে যখন কন্ট্রাকশন করবে তখন হচ্ছে আমাদের ভলিউমটা বাড়বে, সরি ভলিউমটা কমবে। এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল যখন কন্ট্রাক্ট করবে তখন থোরাসিক ভলিউম, থোরাসিক ভলিউম বাড়বে, আমি বলতে ভুল করলাম, থোরাসিক ভলিউমটা বাড়বে। কেন, রিবসগুলো ক্লোজ হলো এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে যে মাসেলটা আছে সে যদি কন্ট্রাক্ট হয়, মাসেলগুলো কন্ট্রাক্ট হওয়ার জন্য রিবসগুলোর ভিতর ডিস্টেন্সও কমবে এবং কিছুটা সামনের দিকে এগিয়ে যাবে, অর্থাৎ সামনের দিকে এগোলো মানে আমাদের স্পেসটা বেড়ে গেল, ঠিক আছে। তা এবার কি হচ্ছে, তাহলে সেম জিনিস যদি রিল্যাক্স হয় তাহলে কি বলেছে, তাহলে হবে হচ্ছে ভলিউম কমবে, ঠিক আছে। যেটা ঠিক ডায়াফ্রামে আমরা দেখলাম, যখন স্ট্রেট আছে আবার যে এরকম হয়ে যাবে, অনেকটা স্পেস কমে গেল, ভলিউম কমে গেল। ঠিক সেরকমই যখন ইআইএম মানে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল আছে, সে যখন কন্ট্রাক্ট করছে, ছোট হচ্ছে, তখন রিবগুলো কিছুটা ক্লোজ হচ্ছে এবং সামনের দিকে এগোচ্ছে, আর রিবগুলো এগোচ্ছে, কার্টিলেজ, তার সাথে কার্টিলেজও কিছুটা মুভ হচ্ছে, কার্টিলেজ মুভ হওয়ার জন্য স্টারনামও কিছুটা এগিয়ে আসে, সামান্য মুভমেন্ট হয় স্টারনামে খুব বেশি মুভমেন্ট হয় না, বাট রিবসগুলোরই ম্যাক্সিমাম মুভমেন্ট হয়। তাহলে কি হলো, এবার কথাটা হচ্ছে, এবার ভালো করে আমি ইন্সপিরেশন এক্সপ্রেশনটা তোমাদের বোঝানোর চেষ্টা করি, যেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পরপর স্টেপ ওয়াইজ কারেক্ট স্টেপটা চুজ করো, এটা অনেকবার এসছে ইউআইকিউতে, ওকে। তাহলে আমি এবার ইন্সপিরেশনের স্টেপগুলো যদি ভালো করে বলি, ইন্সপিরেশনে কি হচ্ছে দেখো, ইন্সপিরেশনে প্রথম হচ্ছে আমাদের ডায়াফ্রাম অ্যান্টেরিও পোস্টেরিয়রলি স্পেস বাড়াতে হবে। আমাদের যে ডায়াফ্রাম ছিল সে সি শেপ ছিল, সে কন্ট্রাক্ট করে স্টেডি হলো, অ্যান্টেরিও পোস্টেরিয়রলি স্পেস বাড়লো। এবার আমাদের ডরসালি ভেন্ট্রালি স্পেস বাড়াতে হবে, অর্থাৎ সামনে পেছনে। সেটা কিভাবে হচ্ছে, সেটা হচ্ছে কি হচ্ছে, আমাদের যে দুটো কোস্টাল স্পেসে যে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল আছে, সে কি করছে, সে কিছু কন্ট্রাক্ট করছে, তাতে কি হচ্ছে, রিবস দুটো কাছাকাছি আসছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যার জন্য স্টারনামটাও কিছুটা সামনের দিকে আগাচ্ছে। এটা অ্যাকচুয়ালি ডরসো ভেন্ট্রালি আমাদের স্পেসকে ইনক্রিজ করছে। ভেতরে স্পেস ইনক্রিজ হয়ে গেল মানে ভেতরে ভলিউম বেড়ে গেল, প্রেশারটা কমে গেল, অ্যাটমসফিয়ারে বেশি প্রেশার আছে, তাই অ্যাটমসফিয়ার থেকে এয়ার ভেতরে ইনটেক্ট করলো। এটা হচ্ছে ইন্সপিরেশন প্রসেস। এবার যদি আমি এক্সপিরেশন প্রসেসে যাই, এক্সপিরেশন প্রসেস কি হচ্ছে, আমাকে এয়ারটা বাইরে বার করতে হবে, তাহলে কি হচ্ছে, ভেতরে ভলিউমটা ছোট করতে হবে যাতে প্রেশারটা বেড়ে যায়। এবার তাহলে সেটা কিভাবে হবে, সেটা হবে যে এই যে ডায়াফ্রামটা যেটা আমাদের রিল্যাক্স স্টেজে ছিল, কন্ট্রাক্টের স্টেজে ছিল, এই যে এই স্টেডি হয়ে, সেটাকে এবার নর্মাল পজিশনে নিয়ে আসতে হবে, অর্থাৎ রিল্যাক্সেশন দিতে হবে। তাহলে সে আবার সি শেপ হয়ে যাবে, তাতে কি হচ্ছে, স্পেসটা কমে যাচ্ছে অ্যান্টেরিও পোস্টেরিয়রলি, আর আমাদের যে ইন্টারকোস্টাল মাসেলগুলো ছিল তার ভেতরে যে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল কন্ট্রাক্ট হলো, সে এবার রিল্যাক্স করে যাচ্ছে। সে রিল্যাক্স করে যাচ্ছে মানে দুটো রিবের মধ্যে কিন্তু স্পেসটা আবার আগের জায়গায় চলে আসছে,
তাতে কি হচ্ছে দুটো রিবের মধ্যে স্পেসটা আবার আগের জায়গায় চলে আসছে। তাতে কি হচ্ছে রিবটা আবার নিচের দিকে নেমে যাচ্ছে, কারণ আগে তো কন্ট্রাক্ট হয়েছিল রিবটা সামনে গিয়েছিল, এবার রিবটা পিছন দিকে নর্মাল পজিশনে চলে গেল, স্টার্নামও নর্মাল পজিশনে চলে গেল, ভেতরের স্পেসটা ছোট হয়ে গেল। তাতে এবার ভেতরের স্পেসটা ছোট হয়ে গেল, ভেতরে প্রেশারটা বেড়ে গেল, অ্যাটমসফিয়ারের প্রেশারের থেকে ভেতরে প্রেশার বেশি, তাই এয়ারটা বাইরে বেরিয়ে আসলো। দিস ইজ আওয়ার ইন্সপিরেশন অ্যান্ড এক্সপিরেশন প্রসেস। এবার কি তাহলে এবার আসছি আইআইএম, অর্থাৎ কি ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল। এখানে বুঝতে হবে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল যদি কন্ট্রাক্ট করে তাহলে কি হয়, আমাদের ভলিউমটা কমে যাবে। কেন কমবে, এবার আসি আরেকটা কনসেপ্টে। দেখো, এটা এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, এটা ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল। কি বললাম, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল বাইরের দিকে কন্ট্রাক্ট করবে, ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল ভেতর দিকে কন্ট্রাক্ট করবে। এটা ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল এই যদি ভেতর দিকে কন্ট্রাক্ট করে, দেখো তোমরা বুঝতে পারছো এখানে যদি একটা রিপ থাকে, নিচে একটা রিপ থাকে, এইটা হচ্ছে নর্মাল পজিশনে আছে। যে ভেতরের দিকে কন্ট্রাক্ট করলে, এবার কি হলো, আগেও দেখেছিলাম কি আমরা বাইরের দিকে কন্ট্রাক্ট করলে মানে রিপ দুটো স্পেস কমলো, সামনের দিকে রিপ এগোলো। এটা যখন ভেতরের দিকে কন্ট্রাক্ট করবে, স্পেস তো কমবে কিছুটা, কিন্তু ভেতরের দিকে চেপে আসবে রিপটা, কারণ তো ভেতরের দিকে কন্ট্রাক্ট করেছে। তাহলে কি হলো, কন্ট্রাক্ট যখন করছে তখন রিপ ভেতরের দিকে চেপে আসছে, মানে কি ভেতর স্পেস কমিয়ে দিচ্ছে। তো রিপকেজ ভেতরের দিকে চলে গেল কিছুটা, তার মানে স্পেস কমে গেল, সোজা কথা। তাহলে কি হচ্ছে, যেই কন্ট্রাক্ট করবে স্পেস কিন্তু কমে যাবে, আবার যেই রিল্যাক্স করবে তখন আমাদের ভলিউমটা বেড়ে যাবে। ওকে, তাহলে আশা করি ইন্টারনাল এক্সটারকোস্টাল মাসেল আর এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলের কনসেপ্ট ক্লিয়ার হলো। ইন্টারনাল এক্সটারকোস্টাল মাসেল অ্যাকচুয়ালি ফোর্সেবল রেসপিরেশনে লাগে। মানে কি, ওই যে বললাম দৌড়ে আসছি প্রচণ্ড আমি, তখন আমি কুকুরের মতন এসে হাঁপাচ্ছি, কিংবা যারা অ্যাথলেট প্রচণ্ড রেস করছে, লং রেস বা কিছু, সেক্ষেত্রে আমাদের ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল হেল্প হওয়া শুরু করে রেসপিরেশনে। ওকে, তো এই পুরোটা হচ্ছে রেসপিরেশন প্রসেস। রেসপিরেশন প্রসেসে তাহলে যা যা বোঝার আমরা বুঝলাম, আশা করছি কিভাবে ইনহেল এক্সেল হচ্ছে আমি ডিটেলস বোঝালাম। তো আশা করছি তোমরা এবার এনসিইআরটি দেখলে তোমরা অনেকটা তোমাদের কাছে ক্লিয়ার হবে। তার কারণ হচ্ছে এনসিইআরটিতে এই স্টেপগুলো খুব সুন্দর স্টেপ ওয়াইজ বলা আছে, ঠিক আছে? তো এই যে আমি মুখে যেগুলো বলেছি সেটাই আছে ওখানে প্রসিডিওর, তোমরা একটু ভালো করে এনসিইআরটিটা পড়ে নিও। আজকের ভিডিওর জন্য মেকানিজম অফ ব্রিদিং যে অবধি ছিল সেটাই থাকবে। আশা করি তোমরা বুঝতে পারলে জায়গাটা। তারপরে যদি ক্লিয়ার না হয় তোমরা বলো, আমি চেষ্টা করবো আরেকবার ডিটেলস এটা বোঝানো। তো দ্যাটস ফর টুডে। তোমাদের যেখানে যে প্রবলেম হবে অবশ্যই কমেন্ট সেকশনে ডাউটটা জিজ্ঞাসা করো, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ।